এই যে এটা ছিল 34 নম্বর স্লাইড, ঠিক আছে। এরপর প্রথম তোমরা বলছো প্রসিডিউর অফ সার্জিক্যাল উন্ড ড্রেসিং, তাই না? প্রশ্নটা কি ছিল? স্যার কোশ্চেনটা ছিল হচ্ছে enumerate the methods of sterilizing surgical dressing. স্টেরিলাইজিং সার্জিক্যাল ড্রেসিং, স্টেরিলাইজিং। জি স্যার। এই যে অটোক্লেভ, এটা অটোক্লেভ, এটা হলো অটোক্লেভের মেথডটা। এই যে ঠিক আছে, enumerate the procedure of sterilizing surgical dressing, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এটা আমি দিয়ে দিব, এটা লিখে রাখো প্রশ্নটা। আরেকটা আসছিল, আরেকটা ছিল এটা যে এইভাবে তোমরা প্রশ্নগুলি বার করো, হঠাৎ হঠাৎ চলে আসবে, হয়তো হঠাৎ হঠাৎ চলে আসবে এরকম প্রশ্ন। আরেকটা ছিল একটু আগে বলছিলাম তোমরা, এটা এই ছবিটা আগে নাও। এই যে কিভাবে আমরা অরাল টেম্পারেচার রেকর্ড করব, এই যে প্রসিডিউর অফ রেকর্ডিং অরাল টেম্পারেচার। আমার এটা একটা প্রশ্ন আসছিল, কে জানে বলছিলাম না? জি স্যার, এটা কোশ্চেন আসছিল, কয়েকবারই আসছে স্যার। এই যে ইউ উইথ মাউথ ওপেন, মুখ খুলবা, পুট দ্য কভার টিপ আন্ডার ইউর টাং, ওই যে অংশটা আমাদের জিহ্বার নিচে রাখবো। ক্লোজ ইউর লিপস, ঠোঁট বন্ধ করবা জেন্টলি, আলতো ভাবে, অ্যারাউন্ড দ্য থার্মোমিটার, আস্তে করে ঠোঁট দিয়ে চাপ দিয়ে ধরবা। কিপ দ্য থার্মোমিটার আন্ডার ইউর টাং আনটিল দ্য ডিজিটাল থার্মোমিটার বিপস, দ্য পো পো শব্দ করবে। ডিজিটাল থার্মোমিটার তোমরা কি ব্যবহার করছো? ডিজিটাল থার্মোমিটারের যে অংশটা জিহ্বার নিচে রাখো, একটু হালকা চাপ দিয়ে ধরে রাখো, কিছুক্ষণ বিপ আওয়াজ করবে। এই আওয়াজ করবে, রিমুভ দ্য থার্মোমিটার, বাড়ি নিয়ে আসো। when number shows up in the window, ফাঁকা জায়গায় দেখবা যেখানে ডিজিট উঠার কথা ওখানে তোমার টেম্পারেচার রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা গেল অরাল টেম্পারেচার রেকর্ডের। আর এটা কি ছিল? সার্জিক্যাল ড্রেসিং। একটা ছিল প্রসিডিউর অফ স্টেরিলাইজিং সার্জিক্যাল ড্রেসিং, এটা একটা আলাদা। কিন্তু যদি বলি উন্ড ড্রেসিং আর সার্জিক্যাল ড্রেসিং একই হবে। এই যে উন্ড ড্রেসিং সার্জিক্যাল ড্রেসিং একই উত্তর। উন্ড ড্রেসিং সার্জিক্যাল ড্রেসিং এর, এই যে এটা উন্ড ড্রেসিং বা সার্জিক্যাল ড্রেসিং কাকে বলে আর প্রসিডিউরটা কি। ক্ষত পরিষ্কার, ওইখানে মলম লাগাবো, প্রাইমারি ড্রেসিং দিব, সেকেন্ডারি ড্রেসিং দিব। আর একটা বলছিল ক্যাথেটারের ইম্পর্টেন্স কি। এই যে মানে ক্যাথেটারটা গুরুত্ব কি? গুরুত্ব হলো মানে আমরা এই যে ইম্পর্টেন্স এন্ড ইন্ডিকেশন একই। ক্যাথেটার, দি ইম্পর্টেন্স অফ ক্যাথেটার ইজ যে ক্যাথেটার ইজ ইউজড ইন দ্য ফলোইং, এই সব গুরুত্ব কি যে এই সময় আমাদের ক্যাথেটারটা ব্যবহার করতে হবে। ইন্ডিকেশনটাকে আমরা ইম্পর্টেন্স হিসাবে নিতে পারি। আর একটা প্রশ্ন বাকি থাকলো যে সার্জিক্যাল ড্রেসিং কিভাবে আমরা স্টেরিলাইজ করব, ওটাও দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, দেখি। আর এরকম যে কোনো ধরনের প্রশ্ন তোমরা নোট করো, কিন্তু নোট করে রাখো, যেগুলো আমরা আলোচনা করে এগুলো মাঝে মাঝে 2-1 বছর পর পর আসে পড়ে। আরেকটা জিনিস আজকে আমরা দেখি, তোমরা অনেক সময় হাসপাতালে গেলে দেখছো রুগী নাক দিয়ে নল দিয়ে রাখে পেটের ভিতরে, দেখছো? জি স্যার, ওটাকে নাসিং টিউব বলে। হ্যাঁ, নেজোগ্যাস্ট্রিক টিউব। ওইখান দিয়ে পাকস্থলীর ভিতরে কিছু ময়লা থাকলে তা বের করে নিয়ে আসে, ওইটার ভিতর দিয়ে আমরা রুগীকে ওষুধ খাওয়াই, ওইটা দিয়ে আমরা রুগীকে খাবার খাওয়াই। হ্যাঁ, এটাকে বলা হয় নেজো মানে নাক, গ্যাস্ট্রিক মানে স্টমাক। নেজোগ্যাস্ট্রিক টিউব, যেই টিউবটা নলটা নাক দিয়ে ঢুকিয়ে পাকস্থলীতে প্রবেশ করানো হয় তাকে বলা হয় নেজোগ্যাস্ট্রিক টিউব। এই যে দেখো এই ছবি দেখছো, এই যে এই নলটা ঢুকলো, নাক দিয়ে ঢুকলো, নেজোফেরিংস ওরোফেরিংস দিয়ে এটা আমি আস্তে আস্তে করে স্টমাকে চলে আসলো। এই যে নটা নেজোগ্যাস্ট্রিক টিউব, নাক দিয়ে ঢুকাবে, নোজ, নেজোফেরিংস, ওরোফেরিংস মানে গলা, গলার সামনের দিকে থাকে হলো শ্বাসনালী ট্রেকিয়া, পিছন দিকে থাকে ইসোফেগাস। নলটা ঢুকাইতে হবে ইসোফেগাস দিয়ে, ঢুকে কোথায় চলে আসবে? স্টমাকে। এবং দেখো যে একটা সিরিজ দিয়ে আমরা খাবার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, তারপরে জিনিসপত্র বের করতে। দেখো নেজোগ্যাস্ট্রিক টিউবের সংক্ষেপে আমরা বলি এনজি টিউব, ডাক্তাররা বলে এনজি টিউব ইজ এ ফ্লেক্সিবল টিউব দ্যাট ইজ পাসড থ্রু দ্য নোজ
ডাউন দ্য থ্রোট মানে গলা, টু রিচ দ্য স্টমাক ইজ ইউজড ফর টু পারপাস, দুইটা কাজে ব্যবহার করা হয়। টু ড্রেইন বের করে নিয়ে আসা দ্য স্টমাক if it is not working properly, which can sometimes happen after surgery. পাকস্থলীটাকে পরিষ্কার করা, পাকস্থলীতে কোনো কিছু ময়লা জমে থাকলে তাকে বের করে নিয়ে আসা। অনেক সময় যারা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তাদেরও আমরা এটা দিয়ে বিষ বের করে নিয়ে আসি। আর 2 নম্বর হলো টু প্রোভাইড, প্রদান করা, একটা টু ড্রেইন বের করে নিয়ে আসা, আর কি প্রবেশ করানো, প্রদান করা কি নারিশমেন্ট অর্থাৎ খাবার ডাইরেক্টলি টু দ্য স্টমাক ইফ দ্য পেশেন্ট ক্যানট ইট বিকজ অফ ইনটিউবেশন, যদি খেতে না পারে। এর ভূমিকাটা এইবার দেখো, দেখছো টিউবটা কিরকম? জি হ্যাঁ, স্যার। এই অংশটা বাইরে থাকবে, হলুদ অংশটা বাইরে থাকে, আর এখানে দাগ কাটা থাকে, কিন্তু দাগ কাটা থাকে। আমরা একটা রাফ মেজারমেন্ট নেই বাইরে দিয়ে, এই যে একটা স্কেল দিয়ে মাপ নিয়ে নেই, নিয়ে কত আন্দাজে জোর করে খালি ঢুকাইলে তো পাকস্থলী ফুটা হয়ে যাবে গুতা লেগে। স্যার দাগ কাটা এইখান কেন থেকে শুরু। থাকবে? এই যে এই টিউবটা কিন্তু স্টেরাইল, এই এটার ভিতর থাকে স্টেরাইল, জীবাণুমুক্ত। এখান থেকে ঘটনাটা শুরু। দেখো নাসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন, এটা তো টিউবটা, এটাকে বলা হয় নাসোগ্যাস্ট্রিক টিউব। আর এই যে টিউব ঢুকানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় নাসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন। ক্যাথেটারটা হলো নাউন, আমরা আগে পড়ছিলাম। ক্যাথেটার হলো প্রস্রাব করানোর নল, দ্যাট ইজ আ নাউন। যখন নলটা মূত্রনালী দিয়ে ভিতরে ঢুকানো হয় তখন বলা হয় ক্যাথেটারাইজেশন, ভার্ব। ঠিক সেরকম নাসোগ্যাস্ট্রিক টিউব হলো নাউন, আর নাসোগ্যাস্ট্রিক ইনটিউবেশন অর্থাৎ ঢুকানোর প্রক্রিয়া, ভার্ব। is a medical procedure, একটা পদ্ধতি ইনভলভিং ইনসারশন মানে প্রবেশ করানো। কি প্রবেশ করাবো? প্লাস্টিক টিউব, যেটাকে বলা নাসোগ্যাস্ট্রিক টিউব, এনজি টিউব, থ্রো দ্য নোজ, নাকের ভিতর দিয়ে, পাস থ্রো দ্য থ্রোট, গলার ভিতর দিয়ে, ডাউন ইনটু দ্য স্টমাক, পাকস্থলীতে যাবে। এই যে নাকের ভিতরে ঢুকাবো, গলা দিয়ে পাকস্থলী চলে গেল এই টিউবটা। আচ্ছা, এখন এখান শুরু কিন্তু আসলে এখান থেকে, এই এটা হলো নাসোগ্যাস্ট্রিক টিউবটা আর ইনটিউবেশন। এখন দেখো কেন আমরা নাসোগ্যাস্ট্রিক টিউব দিব, কেন দিব? দুটা কারণে। থেরাপিউটিক, ডায়াগনস্টিক, চিকিৎসা পদ্ধতি হিসাবে, রোগ নির্ণয়ের জন্য, দুইটা হেডিং। থেরাপিউটিক, দ্য মেইন ইউজ অফ নাসোগ্যাস্ট্রিক টিউব ফর ফিডিং, খাওয়ানোর জন্য, রোগী খেতে পারে না, খাওয়ানোর জন্য। আরো কি আছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ এন্ড আদার অরাল এজেন্ট, ওষুধপত্র দেওয়ার জন্য। আরো কি করি? নাসোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, সাকশন, পাকস্থলী থেকে ময়লা আবর্জনা বের করার জন্য। আর ডায়াগনস্টিক পারপাস কি করি? নাসোগ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক সিক্রেশন, অনেক সময় গ্যাস্ট্রিক জুস আমরা বের করে নিয়ে আসি অ্যানালাইসিস করার জন্য, টেস্ট করার জন্য। এটা ডায়াগনস্টিক, রোগ নির্ণয়, যে পেটের ভিতরে যে গ্যাস্ট্রিক জুস, এটা অবস্থা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আছে, হাইপার না হাইপো, এটা দেখা, এটা হলো রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিক। থেরাপিউটিক ইন্ডিকেশন, প্রথমে হলো ফিডিং, তারপরে হলো ড্রাগ, তারপরে হলো সাকশন। আর ডায়াগনস্টিক হলো ফর নাসোগ্যাস্ট্রিক এসপিরেশন, অর্থাৎ ভিতর থেকে আমরা গ্যাস্ট্রিক জুস নিয়ে এসে সেটাকে অ্যানালাইসিস করতে চাই। কখন কখন নাসোগ্যাস্ট্রিক টিউব দেওয়া যাবে না? স্যার কখন দেওয়া যাবে না বলো, বুঝতে পারছো? ইন্ডিকেশনে যে ব্র্যাকেটে দেওয়া স্যার এগুলো লিখতে হবে? এই বলো একটু আবার বলো তো। স্যার যে ইন্ডিকেশনের হচ্ছে ফার্স্ট নাম্বারে যে ব্র্যাকেটে দেওয়া বড় লেখাটা 2 লাইনের, ওটা কি লিখতে হবে? না লিখলে হবে স্যার? এই যে এই বড় লেখাটা, জি বড় স্যার। লেখাটা না লিখলেও হবে, খালি না লেখার চিন্তা কি যে হইছো না তোমরা, না লিখলেও হবে। না স্যার, তাড়াতাড়ি কিন্তু লিখবো পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু করে নিও, এটা জানার জন্য আর কি, ঠিক আছে? ওকে স্যার। জানার জন্য। কন্ট্রাইন্ডিকেশন, কখন আমরা এই টিউব দিতে পারবো না? the use of nasogastric tube is contraindicated, কখন দিতে পারবো না? base of the skull fracture, পেশেন্ট না লেখো সাথে, যখন বেজ অফ দ্য স্কাল, মাথার খুলি ফ্র্যাকচার থাকবে, ফেসিয়াল বোন ফ্র্যাকচার, মুখের হাড় ফ্র্যাকচার থাকবে, নোজ ফ্র্যাকচার, নাকের হাড় ভাঙা থাকবে, অবস্ট্রাক্টেড ইসোফেগাস, তারপর ইসোফেগাসের ভিতরে রাস্তা আটকাই গেছে, তাহলে তুমি নাসোগ্যাস্ট্রিক টিউব কেমনে দিবা? কারণ এটা যাবে ইসোফেগাসের ভিতর দিয়ে। যদি ইসোফেগাসে কোনো ব্লক থাকে, টিউমার থাকে, কোনো ফরেন বডি থাকে, তাহলে তুমি ঢুকাইতে পারবা না, জোর করা যাবে না। আর কখন? পেশেন্ট হু হ্যাভ হ্যাড গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, যাদের পাকস্থলী অপারেশন করা হয়েছে, তাদের পেটে ঢুকাইলে খোঁচা লাগে ফুটা হয়ে যেতে পারে, পারফোরেশন অফ দ্য স্টমাক। আর যাদের পাকস্থলী অলরেডি ছিদ্র হয়ে আছে, এখানে তোমরা যে মাথার খুলি যদি ফ্র্যাকচার থাকে, মুখের হাড় ফ্র্যাকচার থাকে,
তারপরে নাকের হাড় ভাঙা থাকে, তারপরে যদি খাদ্য নালীটা যদি বাধাগ্রস্ত হয়, সরু হয়ে যায় বা টিউমার থাকে, তারপরে যাদের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়েছে অথবা যাদের পাকস্থলী ছিদ্র আছে, এই ক্ষেত্রে দেওয়া যাবে না। দেওয়া যাবে না। দেওয়া যাওয়ার জন্য দুইটা নির্দেশনা, একটা হলো আমাদের থেরাপিউটিক চিকিৎসা পদ্ধতি হিসেবে খাওয়া দেই, ওষুধপত্র দিই, আর ময়লা আবর্জনা বের করে পাকস্থলী পরিষ্কার করি। আর ডায়াগনস্টিক পাকস্থলীর ভিতরে যে সমস্ত রস, গ্যাস্ট্রিক জুস বা কি আছে ওগুলিকে সাকশন করে বের করে আমরা পরীক্ষা করি রোগ ধরার জন্য। রোগ ধরার জন্য যখন ব্যবহার করি তখন বলি ডায়াগনস্টিক ইউজ, আর যখন ওষুধ দেওয়ার জন্য ব্যবহার করি বলি থেরাপিউটিক, ওষুধ খাওয়া দাওয়া দেওয়ার জন্য বা রোগীর স্বার্থে চিকিৎসা স্বার্থে থেরাপিউটিক ইউজ। থেরাপিউটিক মানে চিকিৎসা, ডায়াগনস্টিক মানে রোগ ধরার পদ্ধতি। আর তখন দেওয়া যাবে না। এখন কিভাবে দিব? আচ্ছা, ইকুইপমেন্ট, এখন প্রসিডিউর। একটা নল ঢুকে কি লাগবে? টিউব অফ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ। বাচ্চা হলে ছোট, মেয়ে হলে আকৃতি অনুযায়ী একটা টিউব নিব, এই যে এইরকম একটা টিউব নিব। 50 ml সিরিজ, একটা সিরিজ দিব, এই যে, কারণ এই যে সিরিজ দিয়ে টানে বার করবো বা খাবার দিব, 50 ml সিরিজ দিব, একটা বড় সিরিজ। ছোট 10 ml হলে হবে না। গ্লাস ওয়াটার, 1 গ্লাস পানি নিব। গ্লাসে পানিটা নেওয়ার উদ্দেশ্য কি? যখন এই নলটা পাকস্থলীতে ঢুকলো আমরা কিভাবে বুঝবো? খোলা অংশ যেটা বাইরে রইলো সেটা যদি গ্লাসে পানিতে ডুবাই, পাকস্থলীর ভিতর থেকে যদি গ্যাসগুলি বেরিয়ে আসে, পানিতে বুদবুদ তৈরি হবে। যেমন বুদবুদ তৈরি হলে তখন আমরা বুঝবো যে না, এটা পাকস্থলীতে গেছে। পাকস্থলী পৌঁছা মাত্র পাকস্থলীর ভিতরে গ্যাস ছিল, সেটা বেরিয়ে আসতেছে। গ্লাসে পানিতে যখন আমরা বাইরে অংশ মাথাটা ডুবাবো, পানি বুদবুদ হলে বুঝবো ঠিক আছে। মাইক্রোপোর, মাইক্রোপোর মানে নাকের সাথে আটকে রাখার জন্য। এই যে নাকের সাথে এই যে আটকে রাখছে, নাকে যেন খুলে না যায়, আটকার জন্য মাইক্রোপোর ব্যবহার করবো আমরা। হ্যাঁ, পিএইচ লুব্রিক্যান্ট, নলটা ঢুকানোর জন্য এমনি একটু পিচ্ছিল করে নিতে হবে। নলটার গায়ে একটু জাইলোকেইন বা পিচ্ছিল পদার্থ লাগাইতে হবে যেন ঢুকানোর সময় রোগী ব্যথা না পায়, সেটাকে লুব্রিক্যান্ট, পিচ্ছিলকারক পদার্থ। পিএইচ পেপার, ওই যে আমরা যে টেনে বার করলাম, ওইটা যদি পিএইচ দেই, যদি রেড লিটমাস ব্লু করে তাহলে অ্যাসিডিক, ব্লু লিটমাস রেড। এখন যে জিনিসটা বের করলাম সেটা অম্লাত্মক না ক্ষারকীয়, সেটা আমরা লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করি। তোমরা লিটমাস পেপার দেখছো এবং ক্লাসে ইন্টারমিডিয়েট এসএসসি তে প্র্যাকটিক্যাল করছো। স্টেথোস্কোপ, আমরা স্টেথোস্কোপ কানে লাগাইয়ে যদি আমরা দেখি যে ইয়াটা ঢুকছে কিনা, মাথাটা এটা মাথা ঢুকছে কিনা যদি আমরা টেস্ট করতে চাই, আমরা করবো কি, স্টেথোস্কোপ কানে দিয়ে পেটের উপর ধরবো আর সিরিজ দিয়ে এখানে ঠাস করে বাতাস ঢুকাবো। বাতাসটা পাকস্থলীতে গেলে আমার কানে স্টেথোস্কোপ দিয়ে শব্দ হবে, এটা শব্দ হবে, বুঝবো যে সেটা জায়গা মতো গেছে। গস পিস, ওই যে পরিষ্কার করে মুছার জন্য। ড্রেনেজ ব্যাগ, ড্রেনেজ ব্যাগ মানে কি, এই মাথাটা, খোলা মাথাটা দরকার পড়লে একটা ব্যাগের সাথে লাগিয়ে রাখবো, যদি অনেক সময় পর্যন্ত ভিতরে রাখতে হয়, ভিতর থেকে জিনিসপত্র ব্যাগের ভিতরে এসে পড়বে, এটাকে বলা হয় ড্রেনেজ ব্যাগ। এই জিনিসগুলি আমাদের লাগবে। মেজারমেন্ট, এখন যা পেটে ঢুকাবো আন্দাজি ঠেলা ঢুকালে কিন্তু রোগী কষ্ট পাবে, মাপ নিতে হবে। বিফোর এনডি টিউব ইজ ইনসার্টেড, এই টিউব নলটা ঢুকানোর আগে measurement must be taken with the tube from the tip of the patient's nose down to the xiphoid process. তোমরা কি xiphoid process চিনো? xiphoid process শুনছো? অ্যানাটমিতে পড়াইছে। স্টার্নামের 3টা অংশ, উপরের অংশকে বলা ম্যানুব্রিয়াম স্টার্নি, মাঝখানের লম্বা অংশটাকে বলা বডি, নিচের কার্টিলেজিনাস পার্টটাকে বলা হয় xiphoid প্রসেস। জানো তো? xiphoid প্রসেস স্টার্নামের। এখন আমরা যে রোগীর পেটে নলটা ঢুকাবো, একটা ইয়া দিয়ে, নলটা দিয়ে তার নাকের ডগা থেকে xiphoid প্রসেস পর্যন্ত দেখবো কত লম্বা। যতটুকু লম্বা এই পরিমাণে নলটা ঢুকাবো, এর বেশি ঢুকাবো না। টিপ অফ দ্য নোজ থেকে xiphoid প্রসেস পর্যন্ত একটা মাপ নিব, এটা যত ইঞ্চি হবে নলটা ঠিক অত ইঞ্চি ঢুকাবো। তার বেশি ঢুকাতে গেলে রোগী পেটে পাকস্থলীতে খোঁচা লাগবে, এই জন্য আগে মাপটা নিয়ে নিতে হবে। Then the tube is marked, ওই জায়গাটা দাগ দিব at this level to ensure, নিশ্চিত হওয়ার জন্য that the tube has been inserted for far enough into the patient's stomach, ঠিক যতটুকু দরকার ততটুকুই যেন নলটা যায়, সেই জন্য নল ঢুকানো আগে মাপ নিয়ে নিব। পজিশনিং অফ দ্য পেশেন্ট, রোগীকে কিভাবে শোয়াবো। পেশেন্ট ক্যান বি সিটিং পজিশন with head tilted forward
and introduce আমরা যদি বৈশা ঢুকাইতে চাই, রোগী যদি শুইতে না পারে, মাথা নিচু করে ঝুঁকে একটা চেয়ার টুলে বসবে আর ডাক্তার সামনে দাঁড়াবে বা তুমি সামনে দাঁড়াবা। পেশেন্ট ইজ সুপাইন পজিশন, আর যদি শোয়াই দেই সুপাইন পজিশন, চিত হয়ে শুয়ে থাকবে উইদাউট পিলো, মাথা নিচে কোনো বালিশ থাকবে না। আর যে ইন্ট্রোডিউসার কোন দিকে থাকবে? রোগীর ডান দিকে। বলো বলো। টিল্টেড মানে ঝুঁকে থাকা, টিল্ট মানে সামনের দিকে ঝুঁকে থাকতে হবে, টিল্টেড। রুগী একটা চেয়ারে বসে বা একটা টুলে বসে মাথাটা সামনের দিকে ঝুঁকে দিবে, আর তোমরা সামনের দিকে দাঁড়িয়ে এটা ঢুকাবা। আর রুগী যদি রুগী শুইতে না পারে, কোমরে ব্যথা, স্পাইনাল ইনজুরি, শুইতে পারতেছে না, আর রুগী শুইতে পারতেছে, শোয়াই চিত করে সুপাইন পজিশন চিত করে শোয়াই দিবা, মাথার নিচে কোনো বালিশ রাখবা না, তুমি রুগীর ডান দিকে দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকাবা। কিভাবে ঢুকাবা? কিভাবে ঢুকাবো? টেকনিক, ওয়্যার স্টেরাইল গ্লাভস। প্রথমেই তুমি জীবাণুমুক্ত গ্লাভস পরে নিবা। নস্ট্রিলস, নাকের ছিদ্রগুলি যেখান দিয়ে ঢুকাবো, নাকের ছিদ্র should be checked for any obstruction or nasal deviation with the aid of a torch. টর্চ দিয়ে দেখে দিব নাকটা পরিষ্কার খোলা আছে কিনা, মানে কোনো টিউমার, সুয়েলিং কিছু আছে কিনা, তাহলে তো ঢুকানো যাবে না। ডান নাক এরকম থাকলে বাম নাক দিয়ে ঢুকাবো। The end of the plastic tube is lubricated. কি দিয়ে পিচ্ছিল করবো? Local anesthetic such as 2% xylocaine gel may be used in addition nasal vasoconstriction spray. আমরা ওই নলটাকে এই সমস্ত জিনিস দিয়ে যদি পিচ্ছিল করে নেই, xylocaine কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া করে, যখন নলটা ঢুকাবো টের পাবে না। ইনসার্ট দ্য টিউব, প্রবেশ করানো হওয়া into the patient's anterior neck, নাক দিয়ে ঢুকাবো। The tube should be directed aiming downwards, যেন এটা নিচের দিকে সবসময় মাথাটা থাকে। Back as it moves through the nasal cavity down into the throat. ঢুকে এই জন্য এটা মাথাটা নিচের দিকে থেকে আমরা হাত দিয়ে যখন ঢুকাবো আমরা ফিল করতে পারবো যে এটা গলার দিকে যাচ্ছে। when the tube enters the oropharynx, যখন গলায় যাবে, গলা গেলে কি রোগী এরকম করবে, কিন্তু রোগী কিন্তু তখন বের করে দিতে চাবে। তখন রোগীকে বলা হবে, আপনি যখন খাওয়ার সময় যেমন ঢোক গিলেন, মনে করেন এটা খাবার ঢুকতেছে আপনার পেটে, ঢোক গিলতে থাকেন। when the tube enters the oropharynx, যখন গলায় যাবে, and glides down the posterior pharyngeal wall, যখন ভিতরে ঢোকানোর চেষ্টা করা হবে, the patient may gag, ওয়াক করবে। Situation, the patient is awake and alert, যদি রোগী সজাগ থাকে, ask him to mimic swallowing, বলতে হবে আপনি আস্তে আস্তে ঢোক গিলে নলটা আপনার পেটে চলে যাবে, and the tube continues to be inserted as the patient swallows. যখন রোগী আস্তে আস্তে রোগী যদি ওয়াক করে তাহলে কিন্তু এটা ঢোকানো যাবে না। যখন এটা গলায় যাবে, যদিও আমরা এটাকে অ্যানেস্থেসিয়া করে নিচ্ছিল টিউবটাকে, তবুও যখনই গলার পিছনের দিকে একটা স্পর্শ আসবে, রুগী বমি করে বের করে ওয়াক করে বের করে দিতে যাবে, তাহলে কিন্তু ঢুকানো যাবে না। রুগীকে বলতে হবে আপনি তো পরীক্ষা করতে পারবো না, আপনার তো চিকিৎসা হবে না, এরকম করলে আপনি আস্তে আস্তে ঢোক গিলে আস্তে আস্তে এটা পেটের ভিতরে চলে যাবে। once the tube is past pharynx, একবার যদি ফ্যারিংস থেকে ইসোফেগাসে চলে যায় আর কোনো সমস্যা নাই, it is easily inserted down, তখন সহজে এটাকে আমরা আস্তে আস্তে পুশ করে পাকস্থলীতে নিয়ে যেতে পারবো। আফটার কনফার্মেশন, আমরা কিভাবে কনফার্ম করবো? দুইভাবে। মাথাটাকে আমরা মাথাটাকে যদি গ্লাসের পানির মধ্যে ডুবাই, দেখবো যে বুদবুদ বেরোচ্ছে, অর্থাৎ পাকস্থলী গ্যাসটা বেরিয়ে আসছে, তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম। অথবা আমরা স্টেথোস্কোপ কানে লাগিয়ে যদি পেটের উপরে পাকস্থলীর উপরে ধরি আর ঠেলা দিয়ে বাইরে মুখ দিয়ে বাতাস ঢুকাই, তখন পাকস্থলীতে এরকম একটা শব্দ করে বাতাস ঢুকবে। যখন আমার কানে এই শব্দটা আসবে, আমি বুঝবো যে এটা জায়গা মতো পৌঁছে গেছে। এটাকে বলে কনফার্মেশন। আফটার কনফার্মেশন, ফিক্স দ্য টিউব উইথ দ্য নোজ বা মাইক্রোপোর। তারপর যখন তখন এই যে মাইক্রোপোর দিয়ে আমরা টিউবটাকে আটকে দিলাম মুখের সাথে। এই যে কনফার্মেশন আমরা বলছি। গ্রেট কেয়ার মাস্ট বি টেকেন টু এনশিওর দ্যাট দ্য টিউব হ্যাজ নট পাস থ্রু দ্য ল্যারিংস। খেয়াল রাখতে হবে যেন এটা আবার শ্বাসনালীতে চলে না যায়। শ্বাসনালী সামনে, খাদ্যনালী পিছনে। আমাদের এটা খাদ্যনালী দিয়ে ঢুকাইতে হবে। যারা এক্সপার্ট তারা বুঝে ফেলে, যারা র হ্যান্ড শিখতেছে তাদেরকে সাবধান থাকতে হবে। টু এনশিওর প্রপার প্লেসমেন্ট ফলো, কিভাবে নিশ্চিত করবো? ওই যে এয়ার বাতাস ঢুকাই দিব, যেই কথাটা আমরা বললাম এখানে আছে। ইনজেকশন অফ এয়ার থ্রু দ্য টিউব, if the air sound is heard stomach with the stethoscope, then a tube আওয়াজ হলে বুঝতে পারবে। অথবা another more reliable method is to aspirate, অথবা আমরা সিরিঞ্জ দিয়ে টান দিব খোলা মাথার বাইরে, যদি দেখি যে ভিতর থেকে রস বেরিয়ে আসছে, বুঝবো যে স্টমাকে গেছে। এক্সটার্নাল এন্ড অফ দ্য টিউব ক্যান বি, অথবা এটা এক গ্লাস পানির মধ্যে ডুবাইলে দেখবে যে বুদবুদ তৈরি হচ্ছে, তার মানে এটা জায়গা মতো গেছে।
ইফ দিস ইজ নট পসিবল কার্ড রিপেয়ার করে, অথবা এই তিনটা কোনোটাই যদি সম্ভব না হয়, আমাদের যদি কোনো প্রকার সন্দেহ থাকে আমরা এক্সরে করেও দেখতে পারি যে এটা জায়গা মতো গেছে কিনা। তবে সাধারণত এক্সরে করা লাগে না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং শুধু তাই না, রুগী যদি ইমার্জেন্সি এক্সরে করতে গেলে রুগীরও কষ্ট হইতে পারে, এই জন্য আমরা ওই পদ্ধতিতে যাব না। আচ্ছা, কমপ্লিকেশন, যদি অভিজ্ঞ না হয়, আমি নল প্রথমবার ঢুকে দিয়েছি জীবনে, নোজ ব্লিডিং, নাকে খোঁচা লেগে রক্তক্ষরণ হইতে পারে, সাইনোসাইটিস, সাইনাসের প্রদাহ হইতে পারে, কাপড় সাপড় সব আজকে যাও না, আমি যাবো হ্যাঁ শুক্রবারে, সরি ম্যাডামের সাথে কথা বলছিলাম। আচ্ছা এক মিনিট একটু শোনো, কাপড় সাপড় আরো আছে? সরি আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে গেছিলাম। আচ্ছা তাহলে যদি এই যে নেজোগ্যাস্ট্রিক টিউব দিলে রুগীর যান বাঁচানোর জন্য দিতে হবে, তবুও কি কি জটিলতা? নোজ ব্লিডিং, নাক থেকে রক্তক্ষরণ হইতে পারে। তোমরা কজন আসছো আগে দেখে নেই, 30 জন আসছো মাত্র 60 জনের মধ্যে। আমার ক্লাস করা উৎসাহ হারাই ফেলছো তোমরা, খুব দুঃখের ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। আচ্ছা ঠিক আছে, এই কি বলে কাকে ডাকবো? সূচনা, সূচনা না? সূচনা আসছে নাকি? সূচনাই তোর নাম, নাম তো ভুলে গেছি। সোহান কি নাম? এই তোমরা আছো তো? সূচনা আর মাহিন। এই পার্সেন্টেজ রাখতেছে কে? স্যার সূচনা নিছে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিছে। হ্যাঁ বলো কে রাখতেছে? সূচনা নিছে। সূচনা, সূচনা আছে স্যার ও ছিল আচ্ছা শুনো, কি আমরা কিন্তু সেকেন্ড সেশনে যাবো আবার। তাহলে কি কি হইতে পারে? নাক দিয়ে রক্তক্ষরণ হইতে পারে, সাইনাসাইটিস হইতে পারে, সোর থ্রোট, গলা খুসখুস করতে পারে, খাদ্যনালী পারফোরেশন, ছিদ্র হয়ে যেতে পারে, ভুলে লাংসে পানি ঢুকে যেতে পারে এবং লাংস নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখছো, এই যে টিউবটা ঢুকাইতেছে, এই এসে গেছে স্টমাক। দিস ইজ নেজোগ্যাস্ট্রিক টিউব, নোজ, নেজোফেরিংস, ওরোফেরিংস। এই সামনে থাকে কিন্তু ট্রেকিয়া ল্যারিংস, এটা কিন্তু সাবধান যারা এক্সপার্ট, এই যে এটা দিয়ে ট্রেকিয়া ল্যারিংসটা বন্ধ করে দিয়েছে যেন ঢুকতে না পারি। আচ্ছা এই যে দেখো, ঢুকার পরে এই যে ফিডিং, খাবার দিচ্ছে, আবার দরকার পড়লে এখান দিয়ে টাইনে বের করবে রস টস। এই যে এটা হলো ট্রেকিয়া, এটা ল্যারিংস। নল ঢুকানোর সময় নলটা যেন সবসময় পিছন দিয়ে যায়, এটা অবশ্য যারা এক্সপার্ট বুঝে ফেলবে, নাহলে এখান দিয়ে গেলে রুগীর সাথে বইও যেতে পারে লাংসে ঢুকলে। এই যে ঢুকানোর পরে দেখো কিভাবে মাইক্রোপোর দিয়ে আটকে রাখছে যেন এটা বের হয়ে না যায়। ঠিক আছে স্যার? ঠিক আছে, তোমরা এই নেজোগ্যাস্ট্রিক টিউবের স্ক্রিনশট নাও, আমরা সেকেন্ড সেশনে হেমারেজ পড়ব, রক্তক্ষরণ। স্যার বলো স্যার, যদি আমাদেরকে কোশ্চেনে বলে যে প্রসিডিউরটা হচ্ছে বর্ণনা করতে, তখন কি আমরা ইকুইপমেন্টস থেকে শুরু করে কনফার্মেশন পর্যন্ত লিখবো? এই যে যদি প্রসিডিউর চায় তাহলে কিন্তু হ্যাঁ প্রসিডিউর চাইলে ইকুইপমেন্টের নাম দিবা, মেজারমেন্ট, পজিশনিং, তারপরে টেকনিক। এই কনফার্মেশন না দিলে হবে, এই টেকনিক মধ্যে দিলে হবে, বুঝছো না? কনফার্মেশন কমপ্লিকেশন এগুলি লাগবে না। যদি প্রসিডিউর চায়, প্রথম যন্ত্রপাতি মাপ নিতে হবে, রুগীকে কিভাবে বসাবো বা শোয়াবো, তারপর এই পর্যন্ত
কনফার্মেশন দেওয়ার দরকার নাই, কনফার্মেশনটা আজ দিছি আমরা জানার জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমরা স্যার স্ক্রিনশট নিছো? না আর স্যার তাহলে আমরা আমাদের না এখান থেকে যদি আমার মানি ফোন করে ফেলে, এই যে নাও, ঝড় আসছে, ঝড়, সব জানলা বন্ধ করতে বলো, এই সব জানলা বন্ধ কর, আমাদের এখানে ঝড় আসতেছে। স্যার আমাদের এখানে কিন্তু ঝড় আসতেছে, তোমাদের কি অবস্থা জানি না। স্যার আমাদের ঝড় আসতেছে, সাভারেও ঝড় আসছে, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্ধকার হয়ে বাতাস, ঝড় বাতাস, গরম স্যার কমে একটা না, কোশ্চেন, তাই না? স্যার একটা কোশ্চেন, আচ্ছা, এই শোনো, স্ক্রিনশট নাও, শট নিয়ে নাও, স্যার একটা কোশ্চেন করব। বলো। স্যার আমাদের হচ্ছে বলো। বডি টেম্পারেচার যদি হচ্ছে টেম্পারেচারের প্রসিডিউর চাই, তাহলে কি আমাদের সব কয়টা সাইটের প্রসিডিউর দিতে হবে নাকি ওরাল টেম্পারেচারের প্রসিডিউরটা দিলেই হবে? না, যদি প্রসিডিউর উল্লেখ না করে কোনো, তাহলে অরেলটা দিলেই হবে, যদি স্যার, নির্দিষ্ট না করা থাকে, ঠিক আছে? স্যার যদি কোশ্চেন আসে রাইট যদি- ডাউন দ্য প্রসিডিউর ফর রেকর্ডিং বডি টেম্পারেচার, তখন কোনটা দেব? ওরাল, ভেরি গুড, ওরাল। আচ্ছা কেন বডি টেম্পারেচার আমরা মুখে নেই, এক্সিলাতে নেই, রেকটামে নেই, ওরাল দিব। ওরালটা হলো আসল, এক্সিলাতে হলো 1 ডিগ্রি কম হয়, রেকটামে 1 ডিগ্রি বেশি হয়। ওরালটা হলো যা হবে তাই, যদি বগলে দাও তাহলে 1 ডিগ্রি প্লাস করতে হবে, আর রেকটামে দিলে 1 ডিগ্রি মাইনাস করতে হবে, আর আন্ডার সারফেস বা টাং, এটি আসল। ছবি নাও, আমরা এরপরে হেমোরেজ পড়বো। ওকে স্যার। ঝড় আসলে কারেন্টটা থাকলে হয়, কারেন্ট চলে গেলে আবার বিপদ, এই জন্য আল্লাহ আল্লাহ করতেছি। আমাদের ইনশাআল্লাহ একটা ব্যাপার আছে, শোনো মাহিন, বলেন স্যার। মনিটর কই মাহিন? আচ্ছা শুনো, তোমাদের বুধবার সকালে কি ক্লাস? স্যার শুধু আপনার ক্লাসই বুধবারে- থাকবে? বুধবার আপনারই ক্লাস। হ্যাঁ, বুধবারে আমার ক্লাসটা 8:30টায়, লিখে রাখো, সকাল 8:30। আমার একটা পরীক্ষা নিতে যাবো নিঃসম, এই জন্য লিখে রাখো, এখনই লেখো সবাই। বুধবারে আমার ক্লাসটা হবে 8:30টায়, ঠিক আছে? 8:30 না, 8টায় লেখো, আমি তো পরীক্ষায় যাবো। বুধবার সকাল 8টায় ক্লাসটা হবে, খালি বুধবারের জন্য লেখো, লেখছো? খালি একা লেখছো, আর কেউ লেখে নাই। স্যার লিখছি। পরশুদিন বুধবার তোমরা একটু সকালে ঘুমে থেকে উঠে পড়ো, 8টার সময় আমি ক্লাস নিব, কারণ ওই দিন আমার একটা পরীক্ষা আছে। বুধবার 2 তারিখ সকাল 8টা ইনশাআল্লাহ। স্যার বলো। স্যার একটা কোশ্চেন আসছে যে স্টেট দা হেলথ রিলেটেড এমডিজিএস, এইটা কি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর 8টা পয়েন্ট, সেগুলো লিখলেই হবে? এই যে এটা ঠিক আছে, হেলথ রিলেটেড এমডিজি দেখাই দিব, প্রশ্ন লিখে রাখো, ডিসকাস হেলথ রিলেটেড Okay, sir. এমডিজি। 8টার মধ্যে সবগুলি হেলথ রিলেটেড না, বলে দিব কোনগুলি। আচ্ছা স্যার। এমডিজির স্যার। গোল হলো 7টা, 7, আর এসডিজি 17টা। এমডিজি 7টার মধ্যে 4টা হলো হেলথ রিলেটেড, আমি দেখাই দিব। ম্যাটারনাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, এরকম কত আছে আমি দেখাই দিব। খুব গরম লাগতেছে আজকে। আমরা
এখনই সেশন শেষ হয়ে যাবে, আমরা সেকেন্ড সেশনে বসবো। সেশন এখনই শেষ হয়ে যাবে। এই সেকেন্ড সেশনে দেখি কয়েকটা জিনিস কভার করব। জাহিদ আবার টাকা পাঠাবে। আল্লাহ আমরা শেয়ার করি। 20 জন এসে গেছে, ফার্স্ট সেশনে 30 জন ছিল, তাই না? জি স্যার। আচ্ছা ওকে ঠিক আছে। মাহমুদের ছবি বদলাই ফেলছে, প্রোফাইল পিকচারটা। নিচে কোনো কাপড় নাই তো না নিচে? আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। এখন পর্ব হেমোরেজ, রক্তক্ষরণ। এটা তোমরা জানো, তবুও একটু আলোচনা করে দিচ্ছি। এটাকে আমরা ব্লিডিংও বলি, পরীক্ষা ব্লিডিং হতে পারে, হেমোরেজ
যেই শব্দই ব্যবহার করুক পরীক্ষক উত্তর একই হবে। আমরা শুরু করলাম, তোমরা রেডি? স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। বলো। হ্যাঁ স্যার শোনা অনেক যাচ্ছে না আস্তে কথা শোনা যাচ্ছে। এখন? স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা শুনো, রক্তক্ষরণ কাকে বলে? সংজ্ঞা: hemorrhage is the escape of blood from the vascular compartment to the exterior. রক্তনালিকা থেকে রক্ত বাইরে বেরিয়ে আসাকেই বলা হয় হ্যামোরেজ। সংজ্ঞা, ছোট সংজ্ঞা: hemorrhage is the escape মানে বেরিয়ে আসা, of blood from the vascular compartment to the exterior মানে বাইরে। রক্তনালিকা থেকে রক্ত যখন বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় হ্যামোরেজ। কারণ কি? রক্তক্ষরণ কেন হয়? hemorrhage is caused by the rupture of the blood vessel due to trauma or injury. কোনো কারণে রক্তনালিকা যদি আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়ে ছিঁড়ে যায় বা ফেটে যায় বা ফুটা হয়ে যায়, তখনই রক্তক্ষরণ হয়। এই 19 জন আসছে। আচ্ছা, রক্তক্ষরণের প্রকারভেদ। আমরা রক্তক্ষরণকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, তবে সাধারণত আমরা 3টে হেডিং দেই। অ্যাকর্ডিং টু সোর্স, কোত্থেকে রক্তটা আসতেছে; অ্যাকর্ডিং টু টাইম ফ্রম ইনজুরি, কতক্ষণ আগে থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে; অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন, রক্তক্ষরণের ধরনটা কেমন। ক্লাসিফিকেশন 3টে হেডিং এ করব। অ্যাকর্ডিং টু সোর্স, উৎস অনুযায়ী; অ্যাকর্ডিং টু টাইম ফ্রম ইনজুরি, সময়ের উপর ভিত্তি করে; অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন, উপস্থাপনের উপর ভিত্তি করে। তাহলে অ্যাকর্ডিং টু সোর্স, আর্টেরিয়াল ব্লিডিং, যদি আর্টারি থেকে রক্তক্ষরণ হয় আমরা বলি আর্টারিয়াল ব্লিডিং। যদি ভেইন থেকে রক্তক্ষরণ হয় তাহলে বলি ভেনাস ব্লিডিং। যদি ক্যাপিলারি থেকে হয় তাহলে বলবো ক্যাপিলারি ব্লিডিং। কেমনে বুঝবো? আর্টেরিয়াল ব্লিডিং, ব্লাড ব্রাইট রেড, উজ্জ্বল কালচে লাল, পালসেটিং, ফিনকি দিয়ে দিয়ে আসবে থেমে থেমে। আর্টারি সংকোচন প্রসারণ হয়তো রক্তক্ষরণ হচ্ছে, রক্তের রং একেবারে কালচে লাল, গাঢ় লাল এবং ফিনকি দিয়ে দিয়ে আসতেছে, বন্ধ হতেছে, তখন এটা বলবো আর্টারি থেকে আসতেছে। ভেনাস ব্লিডিং, ডাল রেড, এটা কালচে লাল এবং এখানে কোপিয়াস, মানে আসতেই থাকবে, এখানে কোনো ফিনকি দিবে না, কেন ভেইনের তো কোনো ইলাস্টিসিটি নাই, এই জন্য রক্ত পড়তেই থাকবে পড়তেই থাকবে। ক্যাপিলারি ব্লিডিং, ব্রাইট রেড, উজ্জ্বল লাল এবং কুজিং, চুয়ে চুয়ে ফোটা 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 পড়বে। দিস ইজ ক্যাপিলারি ব্লিডিং, কারণ ক্যাপিলারি অত্যন্ত সূক্ষ্ম রক্তনালী জালিকা। উৎস হিসেবে 3 রকম: আর্টেরিয়াল ব্লিডিং, এটা হবে উজ্জ্বল লাল এবং ফিনকে দিয়ে আসবে; ভেনাস ব্লিডিং, কালচে লাল এবং রক্ত ঝরতেই থাকবে; ক্যাপিলারি ব্লিডিং, এটা উজ্জ্বল লাল এবং ফোটা ফোটা পড়বে। অ্যাকর্ডিং টু টাইম অফ অনসেট, প্রাইমারি হেমোরেজ, আঘাত পাওয়ার সাথে সাথে যদি রক্তক্ষরণ হয়, ব্লিডিং এট দ্য টাইম অফ ইনজুরি, দিস ইজ কল্ড প্রাইমারি হেমোরেজ। রিঅ্যাকশনারি হেমোরেজ, আঘাত লাগার 24 ঘন্টা পরে যদি রক্তক্ষরণ শুরু হয় তখন বলি রিঅ্যাকশনারি হেমোরেজ। সেকেন্ডারি হেমোরেজ, ক্ষতস্থান থেকে যদি 7 থেকে 14 দিন পরে রক্তক্ষরণ হয়, দেন ইট ইজ কল্ড সেকেন্ডারি হেমোরেজ। সাধারণত পোস্ট অপারেটিভ এই ব্লিডিং গুলি হলো রিঅ্যাকশনারি এন্ড সেকেন্ডারি। আমরা কাটলাম, অপারেশন শুরু হলো, কাটার সাথে সাথে রক্তক্ষরণ হলো, প্রাইমারি হেমোরেজ। আমরা সেলাই টিলাই দিয়ে রুগীকে বেডি দিয়ে দিলাম, 24 ঘন্টার মধ্যে হলো, দিস ইজ রিঅ্যাকশনারি হেমোরেজ। রুগীকে বাসায় পাঠাই দিলাম, 7 থেকে 14 দিনের মাথায় হলো, তখন বলি সেকেন্ডারি হেমোরেজ। ওকে? অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন, রক্তক্ষরণ আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে, বাইরে দিয়ে হচ্ছে, এটাকে বলে এক্সটার্নাল ব্লিড হেমোরেজ অর রিবেল। আর কনসিলড অর ইন্টারনাল, রক্তক্ষরণ দেখতে পাচ্ছে না, যেমন পাকস্থলী ছিদ্র হয়ে রক্ত পড়তেছে, তারপরে তোমার একটোপিক প্রেগন্যান্সি রাপচার হয়ে রক্ত পড়তেছে, ভিতরে যখন রক্তক্ষরণ হয় তখন আমরা দেখতে পাই না, দিস ইজ কল্ড কনসিলড অর ইন্টারনাল হেমোরেজ। তাহলে হেমোরেজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু সোর্স, উৎস। আর্টারি থেকে আসলে আর্টারিয়াল হেমোরেজ, উজ্জ্বল লাল এবং ফিনকে দিয়ে আসবে; ভেইন থেকে আসলে ভেনাস হেমোরেজ, কালচে লাল এবং পড়তেই থাকবে; ক্যাপিলারি হেমোরেজ, উজ্জ্বল লাল এবং ফোটায় ফোটায় পড়বে। প্রাইমারি, কাটার সাথে সাথে রক্তক্ষরণ, প্রাইমারি হেমোরেজ; কাটার পর 24 ঘন্টার মধ্যে রক্তক্ষরণ, রিঅ্যাকশনারি হেমোরেজ; কাটার পর 7 দিন থেকে 14 দিনের মধ্যে রক্তক্ষরণ, সেকেন্ডারি হেমোরেজ। রক্তক্ষরণ বাইরে থেকে দেখা যাচ্ছে, এক্সটার্নাল অর রিবেল হেমোরেজ; রক্তক্ষরণ আভ্যন্তরীণ, ইন্টারনাল অর কনসিলড হেমোরেজ। যেমন রাপচার লিভার ফেটে গেল, রাপচার স্প্লিন, একটোপিক প্রেগন্যান্সি রাপচার, হেমোথোরাক্স, অর্থাৎ বক্ষপিঞ্জরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। কেমনে বুঝবো? লক্ষণ দেখে বুঝবো। কি কি লক্ষণ? রক্তক্ষরণের লক্ষণগুলি কি? এটা এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, আভ্যন্তরীণ হোক, বাইরের হোক, আর্টারি, ভেনাস, ক্যাপিলারি, প্রাইমারি, সেকেন্ডারি, রিঅ্যাকশন যেটাই হোক। প্রথম হলো ব্লিডিং, রক্তক্ষরণ। বাইরে হলে দেখবো,
প্যালর, রুগী ফ্যাকাশে হয়ে গেছে। সোয়েটিং, রুগী ঘাম শুরু হবে। উইক র্যাপিড পালস, রুগীর পালস খুব দুর্বল, দ্রুত আমরা ফিল করতে গেলে দেখবো পালস তো নর্মালি 60 to 90, এই ক্ষেত্রে দেখা যাবে 120, 30, 40, 50 এবং খুব কষ্ট হচ্ছে পালস পেতে। কোল্ড কামি স্কিন, চামড়া নির্জীব, ঠান্ডা হয়ে যাবে। ফলিং অফ ব্লাড প্রেশার মাপতে দেখবে অনেক কমে গেছে। র্যাপিড গ্যাসপিং ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নর্মালি হলো 18 থেকে 24 প্রতি মিনিটে, দেখা যাবে খুব দ্রুত ঘন ঘন হা করে করে শ্বাস নিচ্ছে। গ্যাসপিং, ফেন্টিং ও ডিজিনেস, মাথা ঝিমঝিম করবে, চোখে ঝাপসা দেখবে, মনে হবে যে অজ্ঞান হয়ে যাচ্ছে। রেস্টলেসনেস, রুগী অস্থির করবে। নশিয়া, বমি বমি ভাব। থার্স্ট, খালি পিপাসা পাবে, পানি খেতে চাবে। এগুলো কমন। এছাড়াও যদি আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, এগুলি তো থাকবেই, সাথে কি থাকবে? কফিং আপ রেড ফর দি ব্লাড, যদি ফুসফুস বা শ্বাসতন্ত্রে রক্তক্ষরণ হয়, কাশির সাথে রক্ত আসবে। ভমিটিং অফ ব্লাড, দ্য কালার কফি গ্রাউন্ড অর ব্রাইট, যদি অন্ত্রে স্টমাক বা ইসোফেগাসে হয়, তাহলে আমাদের বমির সাথে রক্ত আসবে, কালচে রক্ত। ব্লাড মে বি মিক্সড উইথ ফুড, এমনও দেখা যায় খাবারের সাথেও রক্ত মিশ্রিত হতে পারে। এটা হলো একটা হলো শ্বাসনালী দিয়ে শ্বাসতন্ত্রে রক্তক্ষরণ হলে কাশির সাথে রক্ত আসবে। পাকস্থলী, তারপরে খাদ্যনালীতে হলে বমির সাথে রক্ত আসবে। যদি ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রে রক্তক্ষরণ হয়, পাসিং অফ ফিসেস মানে মল উইথ ব্ল্যাক টারি অ্যাপিয়ারেন্স, আলকাতরা মতো কালো পায়খানা হবে, তার মানে পরিপাকতন্ত্রের নিচের অংশে পাকস্থলীর পরে রক্তক্ষরণ হচ্ছে। পাসিং অফ ফিসেস উইথ হুইচ আর রেড ইন কালার, আর পাসিং অফ ইউরিন উইথ এ রেড স্মোকি অ্যাপিয়ারেন্স, যদি মূত্রতন্ত্রে রক্তক্ষরণ হয়, প্রস্রাবের সাথে রক্ত আসবে। কনসিল ব্লিডিং উইদিন দ্য অ্যাবডোমেন মে বি সাসপেক্টেড when there is pain, tenderness, rigidity of the abdomen। এছাড়া লিভার ফেটে রক্ত বার হলে, স্প্লিন ফেটে রক্ত বার হলে, অথবা পেটের ভিতরে যদি একটোপিক প্রেগন্যান্সি ফেটে যায়, তখন পেটের ভিতরে যখন রক্ত জমা হবে, পেট অত্যন্ত ব্যথা করবে, পেটে হাত দেওয়া যাবে না, পেট শক্ত হয়ে থাকবে। এগুলি হলো রক্তক্ষরণের লক্ষণ। এখন রক্তক্ষরণকে আমরা ব্যবস্থাপনা ম্যানেজ করবো কিভাবে? ম্যানেজমেন্টের আমরা বলছি নাম্বার 1, 2, 3, 4, 5, 6। বলো বলো কোনটা বলো তো, আমি ঠিক আরেকবার বললাম, বুঝতে পারতেছি না। সিমটম, ওকে, সিমটম গুলো একবার বলছি। ব্লিডিং, রক্তক্ষরণ হবে। প্যালর, রুগী ফ্যাকাশে হয়ে যাবে। সোয়েটিং, রুগী ঘামতে থাকবে। উইক র্যাপিড পালস, পালস খুব দ্রুত এবং ক্ষীণ হবে। কোল্ড কামি স্কিন, শরীর চামড়া ঠান্ডা হয়ে যাবে, নির্জীব হয়ে যাবে, কুঁচকে যাবে। ফলিং অফ ব্লাড প্রেশার, রক্তচাপ কমে যাবে। র্যাপিড গ্যাসপিং ব্রিদিং, নিঃশ্বাস ঘন ঘন এবং হা করে নিবে। ফেইননেস ও ডিজিনেস, মাথা ঝিমঝিম করবে, রুগী অচেতন হয়ে যেতে পারে। রেস্টলেসনেস, অস্থিরতা। নশিয়া, বমি বমি ভাব। থার্স্ট, পিপাসা পাবে রুগীর। এছাড়াও এগুলি ছাড়াও যদি আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, বমি, কাশির সাথে রক্ত আসবে, ফদি ব্লাড, বমির সাথে রক্ত আসবে এবং রক্ত খাদ্য মিশ্রিত থাকবে। মলের সাথে কালচে মল হবে, আলকাতরা মতো, অথবা প্রস্রাবের সাথে রক্ত আসবে, অথবা কোনো দিক দিয়ে আসতেছে না, পেটের ভিতরে রক্তক্ষরণ, পেটের ভিতরে রক্ত জমলে পেরিটোনিয়ামে চাপ পড়বে, পেট ব্যথা করবে, পেটে হাত দিতে দিবে না, পেট শক্ত হয়ে যাবে। ম্যানেজমেন্ট, রক্তক্ষরণের জেনারেল ম্যানেজমেন্ট যদি বলে, প্রেশার এন্ড প্যাকেজ টু স্টপ ব্লিডিং। যে কোনোখানে যদি এক্সটার্নাল ব্লিডিং হয় বাইরে, প্রথমে কাজ হচ্ছে চাপ দিয়ে ধরা। আমার কাছে কিছুই নাই, আমি হাত দিয়ে ওই অংশটায় চেপে ধরে রাখবো। এক্সটার্নাল ব্লিডিং, বাহ্যিক রক্তক্ষরণ ক্যান বি ইজিলি কন্ট্রোল বাই অ্যাপ্লাইং প্রেশার। দিস ক্যান বি ডান, কিভাবে করব? ডাইরেক্ট প্রেশার উইথ এ স্টেরাইল ব্যান্ডেজ, ক্লিন হ্যান্ড মে অলসো বি ইউজড টু পুট মোর প্রেশার অন দ্য wound ওভার দ্য ব্যান্ডেজ ইফ নেসেসারি। প্রথমে যে বাইরে থেকে যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, এক টুকরা ব্যান্ডেজে কাপড় নিয়ে চেপে ধরবো। চেপে ধরলে কিছুক্ষণ সময় চেপে রাখলে রক্ত জমাট বাঁধবে, রক্তক্ষরণ বন্ধ হবে। ডিজিটাল প্রেশার ইউজিং ফিঙ্গার ক্যান বি অ্যাপ্লাইড দ্য ব্লিডিং এরিয়া যদি স্মল। যদি রক্তক্ষরণ এলাকা ছোট হয়, তাহলে অল্প জায়গা হয়, তাহলে আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলে রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ হবে। টর্নিকেট ক্যান অলসো বি ইউজড ইফ নেসেসারি। টর্নিকেট মানে রাবারের একটা নল, রক্তক্ষরণ হচ্ছে, ধরো তোমার ফোর আর্মে রক্তক্ষরণ হচ্ছে, আমরা উপরে যদি একটা রাবারের নল দিয়ে টাইট করে বেঁধে দেই, তাহলে রক্ত চলাচলের দিকে কমে গেলে রক্ত সরবরাহ বন্ধ। টর্নিকেট মানে বেঁধে রাখা প্লাস্টিকের একটা রাবারের নল দিয়ে। তোমরা যখন রক্ত দিতে যাও,
দেখো একটা রাবারের নল দিয়ে বাঁধে তারপর রক্ত নেই, ওইরকম আর কি। আমরা রক্তক্ষরণ যেখানে হচ্ছে তার উপরে আমরা বেঁধে দিব, বেঁধে দিলে ওই জায়গায় রক্ত সরবরাহ কমে গেলে রক্তক্ষরণ কমে যাবে। প্যাকিং উইথ স্টারাইল গজ ইট ক্যান ন্যাজেল ব্লিডিং, যদি নাকের ভিতর থেকে রক্তক্ষরণ হয় তাহলে আমরা করবো কি, গজ পিস, সুন্দর পরিষ্কার স্টাইল গজ পিস নাকের ভিতরে ঢুকিয়ে চাপ দিয়ে দিব, ওই প্রেসারে নাকের ভিতরে রক্তক্ষরণ বন্ধ হবে। এটার হেডিং হলো প্রেসার এন্ড প্যাকিং টু স্টপ ব্লিডিং। চাপ দিয়ে আমরা যে কোনো ধরনের বাহ্যিক রক্তক্ষরণ বন্ধ করতে পারি। আচ্ছা, আচ্ছা আসো। আসসালামু আলাইকুম কাসেম ভাই।
রুগী অনেক বেশি, তখন প্রথমে রুগীর এবিসি দেখবো, এয়ারওয়ে, ব্রিদিং এন্ড সার্কুলেশন। আচ্ছা আছে, শ্বাস নিচ্ছে, পালস পাইছি, লে দ্য ভিকটিম উইথ হেড এন্ড ডাউন এন্ড লেগ এন্ড আপ পজিশন। রুগীকে শোয়াই দিয়ে মাথাটা নিচের দিকে, পাটা উপরে করে দিব, কারণ মাথার মধ্যে ব্লাড সার্কুলেশন কমে গেলে রুগী শকে চলে যাবে। এই জন্য একটু চেষ্টা করে, অর্থাৎ মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে করে দেব। বডি টেম্পারেচার ইজ টু বি মেইনটেইন ইউজিং ওয়ার্ম ক্লথ। রক্তক্ষরণের পর রুগীর শরীর, আমরা আগে বলছি, ঠান্ডা হয়, চামড়া নির্জীব হয়ে যায়, কম্বল টম্বল বা খেতা দিয়ে রুগীকে শরীরটা ঢেকে দিব। নাথিং বি মাউথ, মুখে কিছু দেওয়া যাবে না, কারণ বমি করলে বমি অংশ ইমার্জেন্সি শিফটিং টু নিয়ারবাই হেলথ ফ্যাসিলিটি। তারপর আমরা দ্রুত রোগীকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব। এখন যদি নাকের ভিতর থেকে রক্তক্ষরণ হয়, এটা বলে ইপিস্টেক্সিস। নাকের ভিতর থেকে রক্তক্ষরণ হওয়াকে আমরা ইংরেজিতে কি বলি? ইপিস্টেক্সিস। What is epistaxis? Bleeding from nose. The victim is to be kept seated upright with the head slightly forward. একটা চেয়ারে বসাবো, মাথাটা সামনে, the soft part of the nose for about 10 minutes। বলবো আপনি ডান হাত বা বাঁ হাত দিয়ে নাক, আমরা যখন দুর্গন্ধ হলে যেমন নাক বন্ধ করি, বলো এইভাবে নাকটাকে চাপ দিয়ে ধরে রাখেন। অ্যাপ্লিকেশন অফ কোল্ড কম্প্রেস ওভার দ্য নোজ। তারপর আমরা বরফের চাকা কাপড়ে পেঁচিয়ে নাকের উপর দিব। বরফের চাকা দিলে কি হবে? ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে রক্তনালিকা সংকুচিত হবে, সংকুচিত হলে রক্ত চলাচল বন্ধ হলে রক্তক্ষরণ কমে যাবে। ইফ দ্য ব্লিডিং ডাজ নট স্টপ বাই অ্যাবভ প্রসিডিউর, কিছুতেই থামতেছে না, ভিকটিম ইজ টু বি শিফটেড টু দ্য নিয়ারেস্ট হেলথ ফ্যাসিলিটি। তখন রোগীকে আমরা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব। ঠিক আছে, দেখো এখন ছবি নাও। এই আসো, তোমরা চলে গেছো, ছবি নাও। তোমরা দেখো, এটার উপর প্রশ্ন আসছে, আমরা টাচ করে যাচ্ছি সবগুলি প্রশ্ন, যেখান থেকে আসুক তোমরা যেন কন্টেন্টটা ঠিক রাখতে পারো। একবার পড়ো, দেখো এবং বলো। এরপর আমরা বলবো শক। এই রক্তক্ষরণের জন্য শক হইতে পারে, যেটাকে বলা হয় হেমোরেজিক শক বা হাইপোভলিউমিক শক। শক মানে মাথা ঝিমঝিম করে বা অচেতন হয়ে যাওয়া আর কি। আমরা এগুলি একটু দ্রুত কভার করতেছি, এগুলি আসে হঠাৎ হঠাৎ, তো এই জন্য তোমাদেরকে কন্টেন্ট গুলি দিয়ে রাখতেছি। তোমরা একটু চোখ বুলিয়ে যাবা, কারণ এগুলি হয়তো 2-3 বছর পর পর হঠাৎ করে আসে। কোন বছর আসবে, এই জন্য চোখ এত কিছু তো মাথায় রাখা কষ্ট। চোখ বুলিয়ে বুলিয়ে যাও, একটা ধারণা নিয়ে রাখো মাথার মধ্যে, আর আমার আলোচনাটা শুনো, শুনলে পরে যতটুকু মনে থাকে। এটা হলো জেনারেল ম্যানেজমেন্ট অফ হেমোরেজ। আর ইন্টারনাল ব্লিডিং যদি হয়, আর যদি নাকের থেকে রক্তক্ষরণ অনেক সময় আসে, রাইট ডাউন দি ম্যানেজমেন্ট অফ ব্লিডিং ফ্রম নোজ। আচ্ছা, এখন আসো শক। শক মানে কি? হঠাৎ করে মাথা ঘুরিয়ে অচেতন হয়ে যাওয়া, শক। শক, হেমোরেজ কিন্তু শকের একটা অন্যতম প্রধান কারণ। শকের সংজ্ঞা সবচেয়ে ছোট। শক ইজ এ স্টেট অফ পেরিফেরাল সার্কুলেটরি ফেইলিউর, অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন যদি খুব দুর্বল হয়, তখন হৃৎপিণ্ড থেকে সিস্টেমিক সার্কুলেশনে তোমাদের ফিজিওলজিতে কি ছিল? সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভালভ খুলে কোথায় যাবে? লাংসে। দিস ইজ কল্ড পালমোনারি সার্কুলেশন। কেন যাবে?
ফর অক্সিজেনেশন। পালমোনারি ট্রাঙ্ক, দুটা চারটা পালমোনারি আর্টারি আছে। It is the only artery that carry deoxygenated blood. এটা তোমরা জানো from physiology anatomy. এবং এই deoxygenated blood পালমোনারি ট্রাঙ্ক দিয়ে রাইট এন্ড লেফট লাঙে যাবে। রাইট এবং লেফট লাঙে গেলে তারা অক্সিজেন নিবে, দ্যাট ইজ এখানে বলে গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে। অক্সিজেনেশন হলে তারা আবার পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়ামে আসবে। লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ খুলে এই অক্সিজেনেটেড ব্লাড আসবে লেফট ভেন্ট্রিকেলে, ওইখান থেকে অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীরে প্রবাহিত হবে। সার্কুলেশনের মধ্যে যখন ব্লাডটা অক্সিজেনেশনের জন্য লাংসে যায়, দ্যাট ইজ কল্ড পালমোনারি সার্কুলেশন। আর লেফট ভেন্ট্রিকেল থেকে যখন ব্লাড অক্সিজেনেটেড ব্লাড সমস্ত শরীরে প্রবাহিত হয় তাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। এগুলো ফিজিওলজি অ্যানাটমি। এখন যদি হৃৎপিণ্ডের সংকোচনটা দুর্বল হয় তখন ইজেকশন কমে যাবে, তখন রক্তের চাপটা কম থাকলে পেরিফেরিতে ব্রেন লিম্বসে রক্ত কম যাবে, তখন হঠাৎ করে রোগী অচেতন হয়ে যাবে। দিস ইজ কল্ড শক। শক ইজ এ স্টেট অফ পেরিফেরাল সার্কুলেটরি ফেইলিউর। শক কত রকম? সেপটিক ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম, অ্যানাফাইলেক্টিক শক ডিউ টু hypersensitivity, hypovolemic shock from blood or fluid loss, or trauma or head injury. Septic shock, anaphylactic shock, cardiogenic shock, hypovolemic shock, neurogenic shock. শক কেন হয়? সিভিয়ার ব্লাড লস, প্রচুর রক্তক্ষরণ, এক্সেসিভ ফ্লুইড লস, যেমন কলেরা ডায়রিয়ার পরে প্রচুর ফ্লুইড চলে গেলে, সিভিয়ার বার্নের পর প্রচুর প্লাজমা লস হয়, সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটাকে বলা এটাকে বলা হয় সেপটিক শক, ক্রাশ ইনজুরি, একটা অ্যাক্সিডেন্টের পর প্রচুর ব্লাড লস হয়, হার্ট অ্যাটাক, হেড ইনজুরি, স্পাইনাল ইনজুরি, অ্যাবডোমিনাল ইনজুরি, বাস্ট অ্যাপেন্ডিক্স, ইন্টারনাল হেমোরেজ হয়, আমরা বুঝতে পারি না, বাস্ট অ্যাপেন্ডিক্স, বাস্ট এক্টোপিক প্রেগন্যান্সি, ইন্টেস্টিনাল পারফোরেশন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। শক কিভাবে বুঝবো আমরা? একটা রোগী শকে যাচ্ছে, ফেইন্টনেস, রোগী বলবে আমি চোখে কিছু দেখতেছি না, আমার মাথা ঝিমঝিম করতেছে, মাথা ঘুরাইতেছে, ফেস এন্ড লিপস লুক পেল, মুখ এবং ঠোঁটগুলি ফ্যাকাশে হয়ে যাবে, স্কিন কোল্ড এন্ড কামি, ওই যে হ্যামারেজের মতো, চামড়া হয়ে যাবে ঠান্ডা এবং নির্জীব, পালস র্যাপিড এন্ড উইক, পালস হবে খুব দ্রুত এবং নির্জীব, রেসপিরেশন র্যাপিড, ইরেগুলার এন্ড শ্যালো, নিঃশ্বাস খুব দ্রুত হবে এবং খুব ক্ষীণ হবে, ডাইলেটেড পিপল এন্ড ব্লারিং ভিশন, চোখে ঝাপসা দেখবে এবং চোখের মনি প্রসারিত হয়ে যাবে, প্রফিউজ সোয়েটিং, প্রচুর ঘাম হবে, ইরিটেবিলিটি, রোগী খুব খিটখিটে হয়ে যাবে, থার্স্ট, প্রচুর পিপাসা লাগবে, খালি মুখ শুকাবে, ফ্যাটিক, রোগী নির্জীব হয়ে অবসাদ, ক্লান্তি, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, কনফিউশন, জড়তা, নসিয়ান, ভমিটিং, বমি করবে বা বমি বমি ভাব হবে, রিডিউসড ইউরিনারি ব্লাড ফ্লো, মূত্র ত্যাগ কমে যাবে তার। কেন মূত্র পরিমাণ কমে যাবে? রক্তক্ষরণ বা ফ্লুইড লসের জন্য তার বডি ফ্লুইড কমে গেছে। ম্যানেজমেন্ট অফ শক, শকের ব্যবস্থাপনা কি? রিঅ্যাসিওর দ্য পেশেন্ট ইন দ্য পেন। যদি রোগী সচেতন থাকে, অজ্ঞান না হয়ে যায়, তোমার কাজ হবে বলবা আরে আপনার কিছু হয় না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন, আমরা দেখতেছি, রিঅ্যাসিওর, সাহস দেওয়া। ফলো এবিসি, তারপর দেখবে এবিসি, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন ঠিক আছে কিনা, শ্বাসতন্ত্র ঠিক আছে কিনা, নিঃশ্বাস নিতেছে কিনা, পালস আছে কিনা, প্রপার পজিশনিং অফ দ্য ভিকটিম, কিপ দ্য ভিকটিম লে ডাউন, শোয়াই দিব এবং মাথা নিচের দিকে পা উপর দিকে করাই দিব, এবং স্পাইনাল ইনজুরি থাকলে তাকে চিত করে শোয়াবো, কিপ দ্য সারাউন্ডিং অফ বাইকে সরাই দিব, কারণ অক্সিজেন লাগবে রোগী, নিঃশ্বাসের সাথে অক্সিজেন পায়, লুজেন দ্য টাইট বেল্ট, তারপরে ফিতা, কোমরে টাই, এগুলি সব খুলে দিব, কিপ দ্য ভিকটিম ওয়ার্ম এন্ড ড্রাই বাই র্যাপিং উইথ ওয়ার্ম ক্লথ, গরম কাপড় দিয়ে রোগীকে জড়াই ফেলবো, নো ফুড অর ড্রিঙ্ক শুড বি অ্যালাউড টু, মুখে কিছু খাওয়া বা পানীয় দিব না, কারণ বমি করে ফেলতে পারে, কিপ দ্য সারাউন্ডিং কাম এন্ড কোয়াইট, চারিদিকে নির্জীব নিশ্চিন্ত। ওই যে আমরা আগে বলছিলাম পালস, টেম্পারেচার, রেসপিরেশন, ব্লাড প্রেশার, এগুলো ঠিক আছে কিনা আমরা চেক করবো। হ্যান্ডেল দ্য ভিকটিম জেন্টলি, রোগীকে জোরে জোরে টানা হেঁচড়া, রোগীকে আমরা কোমল ভাবে আলতো ভাবে শোয়াবো এবং কাজগুলি করবো। এগুলো শক। আজকে এই পর্যন্ত পড়বো আমরা। তোমার শকের ছবিগুলি নাও, শকের ছবি নাও। আমি আবার বলতেছি, এগুলি আমরা খুব দ্রুত যাচ্ছি কেন, এগুলি খুব